সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় দায় মুক্তি, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অধ্যাপক ডক্টর হারুন রশিদ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। মাঝখানে আছেন সৈয়দ শহীদুল হক মামা, মুক্তিযোদ্ধা, এবং ওই পাশে আছেন ফণীন্দ্র সরকার, সাংবাদিক, কলামিস্ট ও আন্তর্জাতিক বিশ্লেষক। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পূর্ণ। আইজি প্রিজন, সিভিল সার্জন এখন কারাগারে, পরিবারের সদস্যদের শেষ সাক্ষাৎ। আলবদর বাহিনী গঠন করে শেরপুরে গণহত্যা চালিয়েছিলেন জামাত নেতা কামারুজ্জামান। তার নেতৃত্বে সোহাগপুরে হত্যা করা হয় 144 জনকে। মানুষকে পুড়িয়ে মারার কর্মসূচি দেওয়ার পর বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছেন বেগম জিয়া, গাজীপুরের সমাবেশে প্রধানমন্ত্রী। ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। আনিসুল ও জুনায়েদ সাকির ইশতেহার ঘোষণা। চট্টগ্রামের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। এবং রাজধানীতে মাশরাফি বাহিনীকে জমকালো সম্বর্ধনা। দেশীয় সংস্কৃতির নানা আয়োজনের পাশাপাশি দেশ সেরা ব্যান্ড দলের পরিবেশনায় মুগ্ধ দর্শক শ্রোতা। স্যার, জামাত নেতার সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির মোটামুটিভাবে তার রায় কার্যকর করার সব প্রস্তুতি আজকে সম্পন্ন হয়েছে। পাশাপাশি যেটা হয়েছে, তার আত্মীয় স্বজনরা ইতিমধ্যে তারা দেখা করেছেন, এবং এর মধ্যেই আমরা তো হেডলাইনে দেখলামই যে আইজি প্রিজন এখানে ঢুকেছেন, হ্যাঁ, সিভিল সার্জন ঢুকেছেন। মোটামুটি এইটা প্রস্তুত বলা যেতে পারে। তার রায় কার্যকরের ব্যাপারে সবকিছুই মোটামুটি রাতের জন্য প্রস্তুত। এই অবস্থা তার স্বজনরা কিন্তু আজকে অনেক 20 জন, অন্তত 20 জন দেখা করেছেন এবং দেখা করে অনেকগুলো কথা বলেছেন। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা এই যে গঠন করা হয়েছে এবং তারা যে প্রক্রিয়ায় বিচার করেছেন এবং যে সুযোগ সুবিধাগুলো যে জায়গায় যে পদে পদে প্রত্যেকটা পদক্ষেপে নিয়েছেন, সেটাকে আন্তর্জাতিক বা নিরপেক্ষভাবে বলা যায় না? আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্ট এর আলোকে গঠিত হয়েছে, সেখানে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সহযোগিতা করেছে, তাদের যে গণহত্যা, সেই গণহত্যায় অংশগ্রহণ করেছে এবং আমাদের দেশের মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং এদেশের আমাদের যারা মা বোন তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, নিজেরা হত্যাকাণ্ড ধর্ষণে সামিল হয়েছে। এই যে অপরাধ, যেটাকে আমরা বলি যুদ্ধ অপরাধ, যেটাকে বলি আমরা মানবতার বিরুদ্ধে অপরাধ, সেই অপরাধের বিচার দীর্ঘ প্রতীক্ষিত ছিল। কিন্তু অবশেষে 2009 সালে বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর তারা এই ট্রাইব্যুনাল গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছেন, এবং সেই বিচার প্রক্রিয়ার একটা পর্যায়ে আজকে যেটা হলো যে মোহাম্মদ কামারুজ্জামান, এই জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শুধু না, 1971 সালে তিনি ময়মনসিংহ অঞ্চলের আলবদর বাহিনীর প্রধান ছিলেন, এবং সকলেই জানেন যে সেখানে যে শেরপুরের যেটা ছিল সোহাগপুর, সেটা আজকের নাম হয়েছে বিধবা পল্লী। অর্থাৎ আপনি বলেছেন যে 144 জন সেখানে মানুষকে হত্যা করেছে, নারীদেরকে বিধবা করেছে, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠিত হলো, এটা নিয়ে কিন্তু প্রথমে নানা প্রতিক্রিয়া হয়েছে দেশ বিদেশে। এরপরে বিদেশ থেকে বহু বিশেষজ্ঞ এসছেন, জাতিসংঘের বিশেষজ্ঞ এসছেন, ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষজ্ঞ এসছেন, সাংবাদিকদের এসছেন। তারা সব কিছু দেখে কিন্তু তারা কনভিন্সড হয়েছেন। এবং আমরা যারা জানি যে যুদ্ধ অপরাধের বিচার বিভিন্ন দেশে দেশে হচ্ছে এবং হয়েছে, যখন ট্রাইব্যুনাল গঠিত হয় তখন সেই ট্রাইব্যুনালের পরে আবার যেটা এপিল করার কোনো সুযোগ কিন্তু থাকে না। এপিল শুধু না, আবার সেই এপিলের উপর যখন রায় হয় সেটা আবার রিভিউ করার। আমরা এখানে এই 10টা 1 মিনিটে এই মতো আমরা জানতে পারলাম 10টা 1 মিনিটের রায় কার্যকর হয়েছে, ফাঁসি কার্যকর হয়েছে। আমরা এখনই জাস্ট একটু আগে আমরা এটা জানতে পেরেছি। ওয়েল, এটা বলা যেতে পারে যে আমাদের জাতি জীবনে
একটি বড় ধরনের ঘটনা এই জন্য যে আজকের এই দিনটির জন্য আমাদের এই বাঙালি জাতি, সেই সোহাগপুরের বিধবা, ওখানকার জনগণ, সারা দেশের মানুষ দীর্ঘ 44 বছর তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আজকের অনুষ্ঠানের আপনি নামকরণ করেছেন দায় মুক্তি। তো আমি মনে করি যে 1971 সালে 30 লক্ষ লোক কিন্তু এদেশের জন্য আত্মাহুতি দিয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, এবং সেই পাকিস্তানি হানাদার বাহিনী নিজেরা সহযোগী শব্দ করে নাই, এদেরকে এই লোকগুলোকে ধরিয়ে দেওয়া, চিরিয়ে দেওয়া সেই কাজ তো করেছে এই আজকে যাদের বিচার হচ্ছে এরা করেছে, এরাই ছিল তাদের সহযোগী এবং হত্যাকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেছে। কাজে 30 লক্ষ লোককে যারা হত্যা করেছে, সেখানে একজন কাদের মোল্লা বা একজন কামরুজ্জামান, এদের যদি বিচার এবং বিচারের রায় কার্যকর হয়, এটা হলো আপনার দায় মুক্তির পক্ষে একটা পদক্ষেপ বলা যেতে পারে। কিন্তু এটাকে সম্পূর্ণ দায় মুক্তি তো আর বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না 1971 সালে মুক্তিযুদ্ধে যারা এইভাবে যুদ্ধ অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় আনা হয় এবং আইন অনুযায়ী দৃষ্টিমূলক শাস্তি ব্যবস্থা করা হয়। এখন যেটা আপনি বলছিলেন যে আমাদের এই ট্রাইব্যুনাল নিয়ে, এরা কিন্তু এখন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত যে এটা 100% ট্রান্সপারেন্ট, বরং অন্য যে এই ধরনের ট্রাইব্যুনাল বিভিন্ন দেশে যে গঠিত হয়েছে তার চেয়ে বরং বাংলাদেশের ট্রাইব্যুনাল মোর ট্রান্সপারেন্ট এবং মোর, এটা যদি বলি, জবাবদিহিমূলক, এবং মোর এখানে যারা অভিযুক্ত তাদের পক্ষে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমাদের এই দেশেই তো জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন, রাতের আধারে শত শত সৈনিকদেরকে কীভাবে হত্যা করা হয়েছে, কর্নেল তালকে কীভাবে ফাঁসি দেওয়া হয়েছে, যিনি ছিলেন একজন পঙ্গু মুক্তিযোদ্ধা, সেই সব নজির কিন্তু এখানে আছে। সেখানে আমার মনে হয় যে স্বাভাবিক যে ট্রাইব্যুনাল না, স্বাভাবিক বিচার কার্যে যেসব নিয়মকানুন ফলো করা হয়, এখানকার এই যে ট্রাইব্যুনাল যদিও নাম, কিন্তু এখানকার বিচার কার্যে এক্স্যাক্টলি সেইগুলোই কিন্তু অনুসরণ করা হয়েছে। কাজে এই বিচার কার্যের যদি বলি বস্তুনিষ্ঠতা নিয়ে এবং বিচারিক দিক নিয়ে সামান্যতম প্রশ্ন তোলার দেশে এবং বিদেশে কার কোনো সুযোগ নেই। এবং আপনি একজন মুক্তিযোদ্ধা, আমরা শুনলাম কিছুক্ষণ আগে রায় কার্যকর হয়েছে কামরুজ্জামানের, এবং এখানে আপনার ফিলিংসটা যে এটা দ্বিতীয় মানবতা বিরোধী অপরাধের দায়ে দ্বিতীয় ফাঁসি হলো, এর আগে কাদের মোল্লার ফাঁসি হয়েছে, স্যার সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, আপনার এটা কি? দেখেন, আপনার মাধ্যমে আমি এখন জানতে পারলাম, জগৎবাসী দেখতে পারলো, এই যে 71-এর মানবতা বিরোধী ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড জেনোসাইড এর নায়ক, তার যে আজকে পাপের প্রায়শ্চিত্ত, তাকে ফাঁসিতে ঝুলতে হলো। এটা জাতির প্রত্যাশা ছিল। যে এলাকায় সে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, কিন্তু তার গায়ে ছিল আলবদরের জার্সি, এই আলবদর কমান্ডার হিসাবে সে যে নৃশংসতা, পৈশাচিকতা, হত্যা, খুন খারাপি, ধর্ষণ যা করেছে, আজকে তাকে এই শাস্তি তাকে ভোগ করতে হলো। এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে সর্ব সুযোগ দেওয়া হয়েছে। সে কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছে যে আমি নির্দোষ। ঠিক আছে, তার আইনজীবী শিশির, তারা শুরু থেকে শেষ পর্যন্ত তার পক্ষে ওকালতি করেছে, এবং তার যে রায় আদালত থেকে দেওয়া হয়েছে তাকে দোষী সাব্যস্ত করে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মার্ডার, ধর্ষণ, সোহাগপুরের চিন্তা করে দেখেন পুরো শূন্য করে ফেলেছিল। এতগুলো মা বোনদেরকে তারা বিধবা করেছিল। এই নটোরিয়াস, এই জল্লাদ, এই আজকে কামরুজ্জামানের কিছুক্ষণ আগে যে ফাঁসি হলো, এখন আইনের সব সুযোগ তারা নিয়েছে। কোনো পৃথিবীতে এরকম সুযোগ পাই নাই যে ট্রাইব্যুনাল তাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিয়েছে। তারা যাই বলেছে ট্রাইব্যুনালে সব কিছু রেকর্ড হয়েছে। এখন শিশির সাহেবরা তার আসামিকে নির্দোষ প্রমাণ করতে পারে নাই। একজন আইনজীবী হিসাবে কামরুজ্জামানের পক্ষে ওকালতি করেছে, কিন্তু তার যে সমস্ত অপরাধ করেছে সাক্ষীরা কাঠগড়ে এসে সাক্ষী দিয়েছে, এবং কামরুজ্জামান যাকে দারোয়ান নিয়োগ করেছিল সে চাক্ষুষ সাক্ষী, আই উইটনেস, সে তার জবানবন্দিতে বলেছে যে কামরুজ্জামান সশরীরে এবং তার উপস্থিতিতে সে নিজের হাতে খুন করেছে, যেটা আই উইটনেস। এরপরও তার কোনো সাক্ষী দরকার লাগে না, যে লোক স্বচক্ষে দেখেছে। এখন এত বড় স্পর্ধা শুনলাম
যে কামরুজ্জামানের ছেলে হাসান ইকবাল এত বড় সাহস কোত্থেকে পেল যে আমার বাবা কার কাছে প্রাণ ভিক্ষা চাবে, কার কাছে? বারবার মিডিয়াতে সমস্ত জায়গায় কথাটা বারবার প্রচারিত হয়েছে, রাষ্ট্রপতির কাছে তাকে প্রাণ ভিক্ষা চেতে হবে। এটা তো কোনো লুকায়িত কথা ছিল না। কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা তো চাই নাই, তারপরে বলেছে যে মুনাফেক। যদি মুনাফেক হয়, আমার তো মনে হয় দেশে প্রচলিত আইনে এই হাসান ইকবালকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। কারণ আমাদের সরকার দুর্বল নয়, আন্তর্জাতিক চাপ এসছে এই কামরুজ্জামানের এই রায়কে স্থগিত করার জন্য। পেরেছে? পারে নাই। আইন তার নিজস্ব গতিতে চলেছে এবং রায় ঠিক সেভাবেই এই রায় কার্যকরী হলো কিছুক্ষণ আগে। এবং আজকে আপনাদের সময়ের মাধ্যমে এই টেলিভিশনের মাধ্যমে বলতে চাচ্ছি, এই যে হাসান ইকবাল এবং তার পরিবারের যে দৃষ্টান্ত তারা দেখিয়েছে, সরকার যদি এদেরকে আইনের কাঠগড়ায় না দাঁড় করায়, জনতার কাছে বলবো তাদেরকে গণধোলাই দিয়ে তার প্রায়শ্চিত্ত তাকে নিতে হবে। এখন দুঃখের সাথে বলতে হয় যে এই কামরুজ্জামান 5 বার জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু একবারও এই আপনার ওখানকার জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। তো এখন তার উকিলের বোঝা উচিত যে কেন মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। এই জামাতের সাথে বিএনপির সাথে জোট বেঁধে সে প্রতিদ্বন্দ্ব করার পরও এই সোহাগপুরের, শেরপুরের বীর জনতা তাকে ঘৃণা ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেছে। জাতীয় সংসদে সদস্য হিসাবে তাকে কখনো নির্বাচিত করে নাই। তো আজকে এই সময়ের মাধ্যমে আমি বলতে চাই, বিদেশি প্রভুরা এই লজিস্টিক হেল্প নিয়ে এই যে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, এটা সোচ্চার না, এখানে তারা বিচার পাবে না, তাহলে তোমরা কেন তো আইন নিয়োগ করলা? কেন ব্যারিস্টার রাজ্জাককে নিয়োগ করলা? তোমাদের সব সুযোগে দেওয়া হলো, আপিল করলা, রিভিউ করলা, এত সুযোগ তো কোথায় পাও নাই। তো এখন অপরাধ করে যদি আদালত থেকে দোষী সাব্যস্ত হও, তাহলে তোমরা সেটা মানবা না এবং এর বিরুদ্ধে কথা বলবা, ট্রাইব্যুনালের বিরুদ্ধে কথা বলবা। তো তোমাদের কন্টেম অফ কোর্ট হওয়া উচিত। এবং তার ছেলে যে কথাগুলো বলেছে, এবং আমি তো মনে করি দেশের প্রচলিত আইনে মহামান্য রাষ্ট্রপতির প্রতি যে কথা সে বলেছে, মুনাফেক, এই মুনাফেকের এই জন্যই তাকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় তাকে শাস্তি, তার এটা প্রাপ্য, তাকে দিতে হবে। আপনার কাছে যাওয়ার আগে আমরা একটা ইয়ে করে জেনে নিই। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে মোহাম্মদ কামরুজ্জামানের ফাঁসি কার্যকর হয়েছে এবং সেখানে আমাদের রিপোর্টার আছেন খান মোহাম্মদ রুমেল। আমরা বিস্তারিত জানার জন্য তার সাথে যোগাযোগ করছি। রুমেল টেলিফোনে। হ্যাঁ রুমেল, শুনতে পাচ্ছেন? আমাকে একটু বিস্তারিত জানাবেন কি কখন কিভাবে ফাঁসি কার্যকর হয়েছে? দানিশ ভাই, এই বিষয়টি আপনাকে আমি যদি বলতে চাই, আসলে গোয়েন্দা পুলিশের একটি সূত্র আমাকে জানিয়েছে এখন থেকে 10-15 মিনিট আগে যে 10:01 কামরুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়েছে। আর এখন এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারের ভিতর থেকে বের হয়ে আসছে এবং দূর থেকে আমি যেটি দেখছি কারণ হচ্ছে যে এখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে সেদিকে যেতে দিচ্ছেন না। ধারণা করছি যে এটিতে কামরুজ্জামানের মরদেহ রয়েছে। কারণ হিসেবে আমি বলছি যে যখন গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা আমাকে জানায় যে 10:01 ফাঁসি কার্যকর করা হয়েছে, তখন পরপর থেকে কিন্তু আমি দেখেছি যে পুলিশ এবং র্যাবের 3টি পিকআপ ভ্যান প্রস্তুত রাখা হয়েছে এবং গোয়েন্দা পুলিশের সেই কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন যে কামরুজ্জামানের যে মৃতদেহ সেটি ফাঁসি কার্যকরের পরে এখান থেকে এই শেরপুর জেলার যে সদরের যে বাজিতখোলা গ্রামের বাড়ি, সেখানে কামরুজ্জামানের মরদেহ নিয়ে যাওয়া হবে এবং পুলিশের এবং র্যাবের এই 3টি গাড়ি তার মরদেহের সঙ্গে যাবে। তো সেই অনুযায়ী আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সটি এখন কারাফটক থেকে বের হয়ে আসছে এবং এর পিছনে পুলিশের একটি গাড়ি রয়েছে এবং সামনে আরো 3টি গাড়ি, 2টি পুলিশের গাড়ি এবং একটি র্যাবের গাড়ি প্রস্তুত রয়েছে। দানিশ ভাই, আপনাকে ধন্যবাদ রুমেল, আমাদের রিপোর্টার টেলিফোনে এটা জানাচ্ছিলেন। ফরিদা, আমাকে একটা জিনিস বলেন, উনি যে কথাগুলো বলেছেন, হ্যাঁ, এই ইয়াকে নিয়ে কেন
মানে আমাদের এই এই ট্রাইব্যুনালটাকে নিয়ে এইভাবে কেন কথা বলা হচ্ছে, কারণটা কোন জায়গায়? আপনাকে ধন্যবাদ। এতদিন তো বিচারের বাণী নীরবে কেঁদেছে, জনতার ঘুম ভেঙেছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2009 সালে যখন প্রথম ক্ষমতায় আসেন, তার কমিটমেন্ট ছিল যে তিনি ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধীদের বিচার করবেন। তার যে সেই নির্বাচনী এজেন্ডা, সেটি জনতার কিন্তু পূর্ণাঙ্গ রায়ে, এবং সেই এজেন্ডার কারণেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় আসে। আমাকে ধরে নিতে হবে যে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্যই শেখ হাসিনাকে ক্ষমতাসীন করেছিলেন। এবং সেই দৃষ্টিভঙ্গিতে শেখ হাসিনা এদেশের প্রচলিত আইন, বিধিবিধান সবকিছু এবং সংবিধানের ধারাবাহিকতাকে সবকিছু রক্ষা করেই তিনি যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, এবং সেই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের কিনা সে ব্যাপারে নানা ধরনের বৈদেশিকভাবে নানা চাপ থাকার পরেও তিনি কিন্তু অত্যন্ত ধীরগতিতে, অনেকে বলেছেন যে এই বিচারটা কেন এত দীর্ঘায়িত করা হচ্ছে, কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে এই দীর্ঘায়িত করা হলেও কিন্তু আমাদের দেশে যে আইন এবং আমাদের দেশে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে, এটা আইনের কিন্তু কোনো, আমি যদিও আইনের লোক নই, তারপরে আইনের কিন্তু কোনো দিক থেকে এটা ব্যত্যয় ঘটেনি, এবং সমস্ত আইনি প্রক্রিয়ার ভিত্তিতে দীর্ঘ সময় লাগলেও কিন্তু সেই বিচারটি কিন্তু সমাপ্ত হয়েছে। এবং আমরা এখন প্রত্যাশা করছি বাকি রায়গুলো যেন অবিলম্বে কার্যকর করা হয়। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে কথাটি আপনি আমাকে প্রশ্ন করলেন যে এটা নিয়ে কেন কথা হচ্ছে, যারা এটা নিয়ে কথা বলছেন তারা তাদের আয়নায় তাদের নিজের চেহারাটি দু একবার দেখুক। এই যে আজকে এই মামা বললেন যে হাসান ইকবাল যে অধ্যত্বপূর্ণ কথা বলছে যে কার কাছে আমরা ক্ষমা চাইব, সৌদি আরবে কার কাছে ক্ষমা চাওয়া হয়? পৃথিবীর প্রত্যেকটা দেশেই যখন নাকি বিচারের সর্বশেষ চূড়ান্ত রায় ঘোষিত হয়, তখন আপিলের পরে সর্বশেষ জায়গাটি থাকে সেই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে, এবং আমাদের দেশেও সেই রাষ্ট্রপ্রধানের কাছে। আমরা একটু সরাসরি কেন্দ্রীয় কারাগারের সামনে যাই, দেখি আমাদের কি অবস্থা। যারা নাকি প্রশ্ন তুলেছেন, যেমন ইউএ, তারপরে আপনার জাতিসংঘ বলছেন যে এই ফাঁসিটা রহিত করা হোক, নানা ধরনের চাপ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার তিনি বক্তৃতাও বলেছিলেন যে কাদের মোল্লার যখন ফাঁসি হয় তখনও তার ফাঁসি স্থগিতের জন্য সেখান থেকে চিঠি বলতে। এখন প্রশ্ন দেখেন, এই যে যুক্তরাষ্ট্র, আমি সরাসরি এভাবেই বলতে চাই যে 1850 সালে আপনার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে সন্ত্রাসীরা জ্বালিয়ে দিয়েছিল। এই যে সন্ত্রাসী জঙ্গিবাদের যে উত্থান যেখান থেকে হয়েছিল, আজকে যারা জঙ্গিবাদের বিরুদ্ধে এত কথা বলেন, সেই সময় তারা যে সন্ত্রাসীর যে নেতৃত্ব দিয়েছিলেন তার নামটি হচ্ছে আপনার স্যাম ব্রাউন। সেই স্যাম ব্রাউন এক সময় কিন্তু সেই ক্যালিফোর্নিয়া শহরের ক্ষমতা গ্রহণ করেছিলেন। এই যে ধারাবাহিক প্রক্রিয়ায় আমাদের দেশে দেখেন একই প্রক্রিয়ায় 1850 সালের ঘটনার সঙ্গে আমাদের ঘটনা কি চমৎকার একটি মিল, যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই দেশটাকে ডাস্ট্রয় করে দিয়ে একটা বাহিনী যে ক্ষমতা এসেছিল, ক্ষমতা আসার পরে তারা এই দেশে বিত্ত বৈভবের মালিক হয়ে যে ক্ষমতাসীন হয়েছিল জামাত ইসলামের নেতারা, এবং শেষ পর্যন্ত কিন্তু যারা যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তাদের গাড়িতে পতাকা পর্যন্ত আমরা তুলে দিয়েছিলাম। এই যে জাতির যে লজ্জা, জাতির যে মানে অপমান বোধ, সেই অপমান বোধ থেকেই পরম সৃষ্টিকর্তা, আমি মনে করি পরম সৃষ্টিকর্তাই আবার পুনরায় আমাদের সম্বিত ফিরে দিয়েছে যে কিভাবে আমরা বিচার করতে পারি। আজকে সেই জন্য আপনি যে সাবজেক্টটা দিয়েছেন ইতিহাসের যে দায় মুক্তি, স্যার বলছেন যে এই দায় মুক্তি সর্বশেষ দায় মুক্তি নয়, এটি দায় মুক্তির কেবলমাত্র একটি ধারাবাহিক প্রক্রিয়া মাত্র আমরা বলে দিতে পারি। সুতরাং আমি মনে করি যারা নাকি এই প্রশ্ন তুলেছেন তারা অন্ততপক্ষে তাদের বুঝতে হবে যে বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ হলেও তারা আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, এবং এ দেশের আইনের যে সমস্ত সুযোগ সুবিধা কামরুজ্জামানের ক্ষেত্রে আমার যুদ্ধবারীরা ভোগ করেছে, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম সুযোগ সুবিধা কোনো যুদ্ধবারীরা বা এই রকমের ব্যাপক বিধ্বংসী কার্যক্রম এবং মানবতা বিরোধী অপরাধ কার্যক্রমের পরে এরকম সুযোগ সুবিধা ভোগ করেছে বলে আমার পৃথিবীতে আমার জানা নেই। আচ্ছা, আমি যদি এই প্রসঙ্গে একটু কথা বলি, আমার মনে হয় যে ওনারা দুইজন তো বললেন, একটা হলো যে বলেছে যে প্রাণ ভিক্ষা কার কাছে চাবেন, জি, অথচ
কামরুজ্জামান সাহেবের ওই একই ছেলে হাসান ইকবাল এর আগে বলেছিলেন যে আমরা দেখা করেছি, আইনজীবীরা যাবে, আলাপ আলোচনা করবে, তারপর প্রাণ ভিক্ষা চাবেন কি চাবেন না সেটা স্থির করবেন। তো বলতে পারতেন যে প্রাণ ভিক্ষা চাবেন না, কিন্তু প্রাণ ভিক্ষা কার কাছে চাবেন এক। তারপর যেটা বলেছেন যে একটা অশালীন এবং অসাংবিধানিক কথা বলেছে। আপনি যদি বাংলাদেশে বিশ্বাস করেন এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, তাহলে বাংলাদেশের সংবিধানকেও বিশ্বাস করতে হবে। তো বাংলাদেশের সংবিধানের ভিতরেই এটা সুস্পষ্টভাবে লিখিত যে এই ধরনের সিচুয়েশনে মহামান্য রাষ্ট্রপতি তার কাছে প্রাণ ভিক্ষার সুযোগ আছে। চাওয়া না চাওয়া এটা হলো আপনার যদি বলি প্রিভিলেজ, কিন্তু তার কাছে সুযোগ আছে। কিন্তু সেটাকে যদি আপনি চ্যালেঞ্জ করেন এবং এই ধরনের ডেরিগেটরি মন্তব্য করেন, তো ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ডিফেন্স। এবং এটা বলা যেতে পারে যে ইট অ্যামাউন্টস টু ট্রিজন। এবং এর অর্থ দ্বারা এই যে আপনি স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না, বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করেন না, রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাস করেন না, তাহলে এই যে জামাত ইসলামী যে দলটির ব্যাপারে যে অভিযোগ যে তারা কি আসলেই বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে মেনে নিয়েছে, তারা কি ৭১-এ যে কৃতকর্ম তার যদি কি পাবলিকলি কখনো কি অনুশোচনা ক্ষমা প্রার্থনা করেছে? করে নাই। কাজেই মৌলিক বিষয়টা কিন্তু তাহলে থেকেই গেল। তাহলে একটা লোক যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, সংবিধানে বিশ্বাস, তাহলে সংবিধানে বিশ্বাস করতে হয়, তাহলে মহামান্য রাষ্ট্রপতি বিশ্বাস করতে হয়। তার কাছে চাওয়ার সুযোগ আছে। আপনি না চেলে বলতে পারেন যে ওয়েলাম প্রাণ ভিক্ষা চাই না, কিন্তু এই মন্তব্য করাবানি আপনি কিন্তু সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, অস্তিত্বের বিরুদ্ধে চলে গেলেন। এই একটি বক্তব্য। এবং সেখানে আমরা যেটা দেখি যে আসলে এটা হলো যদি বলেন একটা মনস্তাত্ত্বিক দিক, এটা হলো একটি যদি বলি একটা শিখ রাজনীতি, অর্থাৎ একটা যদি বলি একটা রোগে জর্জরিত দুস্থ একটি রাজনীতি। সেটা কি? সেটা হলো এই যে তারা আসলে কামরুজ্জামান সাহেবের ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে, বাংলাদেশের অস্তিত্বের যাতে স্বাধীন না হয় তার বিরোধিতা করেছে, আবার তার সন্তানকে যে একই লাইন ধরেছে। এটা আপনি তো বলতে পারেন যে জেনেটিক্যালিও কিন্তু মনে হয় যে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না। তো এটা আসলে খুবই একটা শুধু ঔদ্ধত্যপূর্ণ অশালীন মন্তব্য না, আমার কাছে মনে হয় যেটা বাংলাদেশের সংবিধানের বিপরীতে এটা অবস্থান নেওয়া। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে জনাব সৈয়দ শহীদুল হক সাহেব যে কথাটা বলেছেন, সেখানে রাষ্ট্র এবং দেশের প্রচলিত যে আইন, সে আইন কিন্তু এই ধরনের কেউ যদি মানে ডিফেন্স করে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে চলে যেতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা মামা, সব দেশেই কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান থাকেন তার কাছেই কিন্তু প্রাণ ভিক্ষাটা চাওয়া হয়। এই ধরনের কেস যেটা আছে সব জায়গায়। এবং মুসলিম রাষ্ট্রগুলো যদি দেখেন, সৌদি আরবে বা ইরানে, হ্যাঁ আপনি যেটা দেখেন না, যেসব দেশে অনেক বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় তার মধ্যে ইরান এবং সৌদি আরব অন্যতম, বিশ্বের অন্যতম প্রথম ৩-৪টা দেশের মধ্যে কিন্তু এরা আছে। সেখানে প্রাণ ভিক্ষার সুযোগটা কিন্তু সৌদি বাদশার কাছে। তো কথাটা যথার্থই আপনি বলেছেন, কিন্তু এরা না আমার দেশকে তারা বিশ্বাস করে, না আমার সরকারকে বিশ্বাস করে। তার কথাই তো সে কার কাছে ভিক্ষা করব, সে তো বাংলাদেশের প্রেসিডেন্টকে স্বীকার করে না। তার কথার যদি আপনি ভাব সম্প্রসারণ করেন, সে বলছে কার কাছে করব, মুনাফেক। এই যে শব্দটা, দেশের মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত শ্রদ্ধার আসনে উনি বসে আছেন। এখন একটা জঙ্গলি দেশেও রাষ্ট্রপ্রধানের কাছে তাদের শাস্তির জন্য ক্ষমা চায়। আপনার ওই ইথিওপিয়া, ইরিথিয়া, এই সমস্ত দেশের, সুদান, হ্যাঁ সুদান, যেখানে হচ্ছে নাইজেরিয়া, বড় বড় দেশগুলোতে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড হচ্ছে। এখন আমার দেশ ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ, আমরা মাথাও তুলে সম্মানের সাথে আমরা সারা পৃথিবীতে সেই সম্মান অর্জন করেছি। আর সেদিনকার ছোকরা এই হাসান ইকবাল, তোর বাপের পাশ্চিত্য তুই নিজে দেখলি। এই যে সোহাগপুরের এই যে মানুষদেরকে মানে কিভাবে কি নিষ্ঠুরভাবে হত্যা করেছে, এই যে মানে পুরুষ শূন্য গ্রাম করে ফেলেছে, এবং যার প্রমাণ আদালতে হয়েছে, সাক্ষীরা দিয়েছে, এবং
তুমি কি করে বলো যে আমার বাবা নির্দোষ? তো তোমার অ্যাডভোকেট তুষার তো তোমার বাবার জন্য ওকালতি করেছে এবং ক্রস আর্গুমেন্ট হয়েছে, জেরা হয়েছে। আইন যেভাবে চলে, একটা আসামি পক্ষ যেসব সুযোগ সুবিধা পায় সব সুযোগ সুবিধাই তো তারা নিয়েছে। এবং তোমরা রায়কে মানবা না, তোমার বাপকে যদি বলে দিত বেকসুর খালাস, তাহলে মহা আনন্দে নাস্তা। তো এখন দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, এই শত্রুরা ভয়ঙ্কর এবং এদেরকে এত আস্পর্ধা কে দিয়েছে? কোন রাজনৈতিক সংগঠনে তারা পুনর্বাসিত হয়েছে? আজকে যাকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, এই যে অপরাধে সে অভিযুক্ত, আমাদের দেশে একসময় বিরোধী দলের নেত্রী এদেরকে বলেছে এরা যুদ্ধ অপরাধী না, এরা রাজবন্দী। আপনি কত বড় দৃষ্টান্ত, তাদের সাহস কতটুকু। এদেরকে জাতীয় পতাকা দিয়েছে, এদেরকে আপনার সমাজ কল্যাণ মন্ত্রী করা হয়েছে, এদেরকে বাণিজ্য মন্ত্রী করা হয়েছে। ওনার স্বামী তো মানে এই শাহাজিজ থেকে শুরু করে আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে সব চিহ্নিত দালালদেরকে ইনারা পুনর্বাসন করে গেছেন। কিন্তু এখন দেরিতে হলেও ওয়েল বিগান ইজ হাফ ডান। একটা যুদ্ধ অপরাধীদের বিচার হবে, আদালতের রায় অনুযায়ী সে রায়গুলো কার্যকর করা হবে। সাম্রাজ্যবাদী হোক, সুপার পাওয়ার হোক, ৭১ সালে আমরা সেই প্রমাণ দিয়েছি। নিক্সন আর কিসিঞ্জার গিয়েছিল চায়নাতে মহান মুক্তিযুদ্ধে, সপ্তম নৌবহর নিয়ে আমাদের আতুর ঘরে স্বাধীনতাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। পেরেছে? পারে নাই। আমরা বীরের জাতি, আমরা বীরের জাতি। রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনেছি, রক্ত দিয়ে এই স্বাধীনতা রক্ষা করব। এই বাংলার মাটির থেকে ৭১ পরাজিত শক্তিদের শিখর উকড়িয়ে ফেলতে হবে, আর যেন কখনো তারা সাহস না পায়। একটা পয়েন্ট শুধু অ্যাড করতে চাই, সেটা হলো এই যে দীর্ঘ ৩.৫ বছর ধরে কিন্তু এই বিচার কার্য চলছে, রাইট? এবং সর্বশেষ খন্দকার মাহবুব হোসেন একটা যদি বলি এক্সকিউজ দিলেন, তিনি স্বাভাবিক কার্যক্রম করেছেন, বলছেন অসুস্থ, আসতে বলেন না, এবং অ্যাপিলেট ডিভিশন সেটা আমলে নিয়েছে, আবার সুযোগ দিয়েছে। ৩.৫ বছর আপনি এই বিচার কার্য যেটা চলছে সেখানে উপস্থিত হলেন, আপনার আসামির পক্ষে সাক্ষী প্রেজেন্ট করলেন, তারপর সেখানে আপনার আইনজীবী তারা বক্তব্য তুলে ধরলো, কোর্টের প্রতি আপনি কিন্তু আনুগত্য ওখানে প্রদর্শন করে তারপর কিন্তু পার্টিসিপেট করেছেন। তাহলে ৩.৫ বছর আগেই আপনি বলতেন যে আপনার এরপর কোনো আস্থা নাই, কিন্তু ৩.৫ বছর পর্যন্ত আপনার তাহলে আস্থা থাকলো। অ্যাপিলেট ডিভিশনে গেল, সে পর্যন্ত আস্থা থাকলো, কেন কোর্ট মৃত্যুদণ্ড দিল, আপনি অ্যাপিলেট ডিভিশন গেলেন, আস্থা থাকলো। অ্যাপিলেট ডিভিশন যখন আবার বহাল রাখলো, আবার বললেন রিভিউতে আপনি গেলেন, এই পর্যন্ত আস্থা থাকলো। ভার্ডিক্ট যখন আপনার বিরুদ্ধে গেল তখন আপনি বলেন কার কাছে যাব। তো এটা হলো কি যে নট অনলি জাস্ট সেলফ কন্ট্রাডিক্টরি, আসলে এটাই হলো যেটাকে বলি আমরা যে এক ধরনের মুনাফিকি, যদি সাধারণ ভাষায় বলি, রাইট? কাজেই এটা আমার মনে হয় যে সারা দেশের মানুষ তারা অত্যন্ত সচেতন, তারা এটা ভালো করে বুঝতে পারেন যে ৩.৫ বছর আপনি অনুগত থাকলেন, আস্থা রাখলেন, রায় যখন আপনার বিরুদ্ধে গেল, অর্থাৎ সঠিক রায় যখন আসলো, তখন আপনি এটাকে এইভাবে মন্তব্য করেছেন। কাজে মানুষের উপরও আমরা ছেড়ে দিতে পারি। এবং মূলত যেটা হলো যে আমরা বাঙালিরা এবং এ দেশের মানুষ দেখেন ৩০ লক্ষ লোক আত্মাহুতি দিয়েছে স্বাধীনতার জন্য। বিশ্বে ১৯৩টির স্বাধীন রাষ্ট্র আছে, কয়েকটা রাষ্ট্র এইভাবে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, কিন্তু কোনো জাতি মানব জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য এত রক্ত এবং এত স্যাক্রিফাইস করে নাই। এক, এবং সবচেয়ে যেটা দেখেন আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু ৪৪ বছর লেগেছে ঠিকই, কিন্তু যুদ্ধ অপরাধীর বিচার কিন্তু হয়েছে, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত যারা খুনি তাদের হয়েছে। অর্থাৎ এগুলো কেন প্রয়োজন? এগুলো শুধু প্রতিহিংসা নয়, এগুলো শুধু হত্যার বিনিময়ে হত্যা নয়, এটা হলো যদি আইনের সাথে যদি সমুন্নত করতে চান, মানবতার আদর্শকে যদি আপনি সমুন্নত করতে চান, প্রগতির ধারাকে যদি আপনি নিয়ে যেতে চান, তাহলে এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য, দেশের জন্য, সকলের জন্য, সভ্যতার জন্য এটা কিন্তু আবশ্যক। সেই কাজটা কিন্তু আমরা করতে পেরেছি। বড় মাপের একটি ঘটনা। আরেকটি কথা বলে আমি শেষ করি, আমি কিন্তু মনে করি না যে বিচারিক কার্য সম্পর্কে, ট্রাইব্যুনাল সম্পর্কে আন্তর্জাতিক কোনো চাপ আছে, আসলে নাই। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কতগুলো দেশ আছে যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট নিষিদ্ধ নাই, তারা কিন্তু সব সময় এটা বলবে, এবং যে দেশে যখনই এটা হয় তখন কিন্তু সেখানে তারা কনসার্ন ব্যক্ত করে।
ইউনাইটেড নেশনস এটা হলো আমি মনে করি একটা রুটিন ওয়ার্কের মতো একটা অপিনিয়ন এক্সপ্রেস করছে। চাপ একটা দিক আর বক্তব্য আর একটা দিক। কাজে আমার মনে হয় বাংলাদেশের এই যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের যে যুদ্ধাপরাধী বিচার হচ্ছে, এরা কিন্তু আজকে সেটেল ফ্যাক্ট যে এর স্বচ্ছতা নিয়ে এবং এর স্ট্যান্ডার্ড নিয়ে। কাজেই এ নিয়ে এর যে রায় নিয়ে কারো কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে বলে আমি কিন্তু মনে করি না। হোল বিশ্ব, আমাদের ডিপ্লোম্যাটিক এখানে যারা উপস্থিত রয়েছেন প্রতিনিধিবৃন্দ, আন্তর্জাতিক সংস্থা রয়েছেন, দুই একটা সংগঠন কখনো কখনো এক্সপ্রেস করবে, এটা করতে থাকবে। কিন্তু থ্যাংক ইউ, কিন্তু চাপ আছে বলে মনে করি না। একটা কথা হঠাৎ করে আমার ইয়ে হচ্ছে যে এই যে ইয়াগুলো চলছে এখন মানবতা বিরোধী অপরাধের ইয়াতে, ইতিমধ্যে যে রায়গুলো চলে আসছে 17টা রায় কিন্তু হয়েছে 18 জনের বিরুদ্ধে। এর মধ্যে মনে হয় 13 জনের বিরুদ্ধেই কিন্তু মৃত্যুদণ্ডাদেশের ইয়ে আছে, ফাঁসির ইয়ে আছে। তো এই যে আজকে যে ইয়ে হলো, যারা ভিকটিম, আজকে যারা এই সাক্ষীগুলো কি পেল সাক্ষীরা? দেখেন, আমি করলাম বিবেকের ওরা তো শেষ হয়ে গেছে না, আমি করলাম বিবেকের তাড়নে এসে কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। আমাকে করলাম ট্রাইব্যুনাল ডাকে আনাই নাই। আমি স্বচক্ষে দেখেছি মোহাম্মদপুর থেকে মিরপুর এই যে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের এই যে আলবদররা ঘরের থেকে নিয়ে কিভাবে হত্যা করলো। এই লাশগুলো যখন উদ্ধার করলাম, ছোট একটা বাজারে ব্যাগ ভর্তি মানুষের চোখ, এবং যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করেছিলাম। তারা বলল আমাদেরকে মেরো না, খান আব্দুল সবু খানের বাড়ি দেখাই দিল। সেখানে সাংবাদিক এনায়েতুল্লাহ খান, আপনি জানেন যেটা আর্মি হেডকোয়ার্টার, টর্চার হেডকোয়ার্টার, পাশেই ছিল এনায়েতুল্লাহ খানের বাসা। এনায়েতুল্লাহ খান জোড়ায় এসে বলল মামা এদেরকে ছেড়ে দেন, এরা বুজুর্গ লোক। আমি তাকে বলেছি জীবনে 1 রেখাত নামাজ পড়ছেন, বুজুর্গ অর্থ বুঝেন? এদেরই বলল যে আমরা মেরে ওখানে ফেলেছি। লাস্ট আমরা ওখান থেকে উদ্ধার করলাম, সবুর খানের বাসায় গেলাম, গিয়ে আলমারির থেকে সব ফাইল বের করলাম। প্রত্যেকটা বুদ্ধিজীবীদের ইন্ডিভিজুয়াল ফাইল ছিল, কে কোথায় কে কি ভূমিকা রেখেছে, সমস্ত ডকুমেন্ট সহ। এখন আপনি চিন্তা করে দেখেন, আমরা যারা সাক্ষী দিয়েছি জীবনের বাজি রেখে, এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়াই। কোথায়? আমাদের তো সরকার নিরাপত্তা দেয় নেই, কোনো গানম্যান দেয় নেই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিয়েছেন, কারণ আমরা সৎ ন্যায়ের পথে আছি। এইসব যুদ্ধ অপরাধীরা যে নৃশংসতা, যে খুন খারাপি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন করেছে, আল্লাহ বলেছেন যারা অন্যায় করে প্রতিবাদ করো, মুখে না পারো ইশারায় করো। তো যা সচক্ষে দেখেছি, আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছি। এখন সরকারের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে বলতে চাই, হেভিওয়েটরা যারা এখন অপেক্ষায় আছে, এদের কলাম এই আপিল হিয়ারিং শুরু হয়ে যাবে যত তাড়াতাড়ি। এই ধরনের এই কাদের মোল্লা, এই কামরুজ্জামানের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল পরিষ্কার বলে দিয়েছেন যে রিভিউর আউটপুট 0। উনি বারবার এই কথা বলেছেন এবং আমরা কার্যক্ষেত্রে তাই দেখেছি। তো এখন যারা খুব অহংকার করে বলেছিল, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, যে আমাকে কোনো কারাগারে বন্দি করে রাখতে পারবে না, সারা চট্টগ্রাম দাউ দাউ করে আগুন জ্বলবে, এবং নিকুঞ্জ বাবুকে যেভাবে হত্যা করেছে, পাকিস্তানি আর্মিরা কোনো ফিরে আসছিল, সে রিটার্ন গেল যে আমার বাপ বলেছে কোনো মালওয়ান যেন এখানে না থাকে, সে নিজের হাতে গুলি করে মেরেছে। তো এখন আমি চাচ্ছি এই ধরনের সময় যেন নষ্ট না হয়, খুব সংক্ষিপ্ত সময় এই হেভিওয়েটদের এই প্রস্তুতি সেভাবে নেওয়া উচিত। আর ডিজিটাল বাংলাদেশ আমরা গর্ব অহংকার করে বলি, একটা জাজমেন্ট হলে কয় মাস লাগে রায় কপি পেতে? কেন? আমাদের এখন ডিজিটাল বাংলাদেশ। আগেকার সময় আপনার এই শর্ট হ্যান্ডেই জাজমেন্ট লেখা হতো, আর এখন তো সব মডার্ন টেকনিক, ছোট হয়ে আসছে পৃথিবী। আমার 3 মাস 5 মাস 6 মাস জাজমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। আবার রিভিউর আমি হিয়ারিং শুনলাম, আমরা সাথে সাথে তার জাজমেন্ট লিখলাম না, পরে দিব। মানে এটা মানে আমার কাছে খুব অবাক লাগে। কারণ এইসব জিনিস, যেমন ইলেকট্রিসিটির জন্য কুইক রেন্টাল যে সিস্টেম চালু হয়েছে, এই যুদ্ধ অপরাধীদের বিচার যত কুইক করা যায়, সব পদ্ধতি অবলম্বন করে এদের শাস্তি দেশবাসী অপেক্ষায় আছে, ওয়ান আফটার ওয়ান, কেউ যেন রেহাই না পায়। আমরা সময় প্রায় শেষ হচ্ছে। আপনি বলবেন যে এই বাকি রায়গুলো কিন্তু আছে।
মানে ইয়াতে আছে এবং শুনানি খুব তাড়াতাড়ি, উনি বললেন যে শুনানি তাড়াতাড়ি শুরু হবে এবং এই কাজগুলো হবে। জনগণের প্রত্যাশা এই রায় তাড়াতাড়ি বাস্তবায়ন হবে পরবর্তী রায়গুলো। আমি একটা কথা শুধু সর্বশেষ বলতে চাই, এতদিন কিন্তু আমাদের জীবনের অগ্রগতি থেমে গিয়েছিল এবং এই বিচার কার্যক্রম চলার কারণে এবং যুদ্ধাপরাধীদের বিচার যে একটার পর একটা কার্যকর হচ্ছে, তখন জনগণের মধ্যে একটা প্রত্যাশা জাগ্রত হয়েছে যে এখন আমরা সত্যিকারের বিচার পাবো। এই যে মহাবিশ্বের প্রকৃতির রাজ্যের যে মহাবিশ্বের দুর্যোগ রহস্যান্তরালে ক্রিয়াশীল একটা মহাজাগতিক নিয়ম বা শৃঙ্খলা সূত্রেই কিন্তু আমাদের জীবনের অগ্রগতি। এই ধারার যদি কখনো ব্যত্যয় ঘটে, এতদিন ব্যত্যয় ঘটেছিল, আমরা আশা করব, প্রত্যাশা করব এর জন্য আর কোনোদিন ব্যত্যয় না ঘটে। এই ব্যত্যয় ঘটলেই আমাদের সমস্ত প্রত্যাশা, আমাদের জীবনের আকাঙ্ক্ষা এবং এই দেশবাসী যা চায় যে আমরা একটা সুস্থ, সুন্দর এবং একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ আইনের শাসনের বাংলাদেশ চাই। আমরা আশা করি এই সমস্ত অপকর্মের বিচারগুলি সম্পন্ন করার মধ্য দিয়েই আমরা সেই দিকে এগিয়ে যাব। এটাই হচ্ছে আজকের প্রত্যাশা এবং এটাই প্রত্যাশা উচিত সকলের। আগামীতে যে বিচারগুলি হবে এবং এই বিচারগুলি যেটা বললেন, আমি মনে করি যে এই বিচার হবে, কিন্তু আইনের যে সমস্ত সুযোগগুলি দেওয়া হয়েছিল যুদ্ধাপরাধীদেরকে, পরবর্তী পর্যায়ে সরকার যেটা মনে করে যে তারা যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় এবং সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেই যেন যথার্থভাবে যেন বিচারটা হয় এবং এটার জন্য যে কোনো দীর্ঘসূত্রিতা তৈরি না হয়, সেটাই আমাদের। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যুদ্ধাপরাধীর ব্যাপারের যে রায়গুলো হলো, দেশবাসী কোলাম এই সরকারের সমর্থন দিয়েছে। কারো বাবারও সাধ্য হয়নি রাজধানীতে কামরুজ্জামানের মুক্তি চাই, কোন একটা সভা সমিতি মিছিল বের করার সাহস পাই নাই। কারণ জনগণ সরকারের পিছনে আছে, জনগণ বুঝতে পারছে ৭১-এর মানবতা বিরোধী যে কর্মকাণ্ডগুলো করেছে, নিরহ নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, এদের শাস্তি হতেই হবে। জনগণ সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে এবং সরকারের বোঝা উচিত যে যত তাড়াতাড়ি সব কিছু আইনের ফাঁক যাতে না থাকে বেরিয়ে যাওয়ার, এটা করলাম খুব সহজ কথা। একজন নিরীহ লোক যেন দোষী সাব্যস্ত না হয়, আবার একজন দোষী সাব্যস্ত লোক যেন ছাড় না পেয়ে যায়। তো এখন তাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ব্যারিস্টার রাজ্জাক সাহেব পালিয়ে গেছে, সেও তো একজন যুদ্ধ অপরাধী। তার পিছনে যদি এই আপনার ট্রাইব্যুনালরা যদি অনুসন্ধান করে, দেখবেন এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে লন্ডনে বসে বসে ষড়যন্ত্র করেছে, ইন্ধন জুগিয়েছে। আপনি দেখেন যে পলাতক মাইনুদ্দিন আলবদরের অন্যতম নেতা, বুদ্ধিজীবী হত্যাকারীর, আপনি প্রকাশ্যে লন্ডনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ইন্টারপোল কি জন্য? এই হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গুলো বকওয়াস। কেন ইন্টারপোলের মাধ্যমে এই পলাতক এই মাইনুদ্দিনকে ধরে বাংলাদেশে আনা হচ্ছে না? ওনারা মুসলিম এড করে এই পৃথিবীর থেকে এই চান্দা সংগ্রহ করছে, মিলিয়ন মিলিয়ন পাউন্ড, আর এগুলো ইনভেস্টমেন্ট করছে জামাত, এই রাজাকার, আলবদর, এই স্বাধীনতা বিরোধী সংগঠনদেরকে তারা উৎসাহিত করছে ফিনান্সিয়াল হেল্প দিয়ে। আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা জানি যে আইন তার নিজস্ব গতিতে চলে, কিন্তু বিচার কিন্তু নিজস্ব গতিতে চলতে পারে না। আইন তার নিজস্ব গতিতে চললো, বিচারটা নিজস্ব গতিতে চলে না। আমরা চাই এই নিজস্ব গতিতে যে চলতে পারে না, সেই জায়গাটার মধ্যেই যে নানা রকমের ষড়যন্ত্র তৈরি, এই ষড়যন্ত্রের জাল থেকে, ষড়যন্ত্রের জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।